নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যিনি আলোচনা করব সেটা মুখ্যত বর্তমান প্ল্যানেটারি পজিশন এবং তার একটা সংক্ষিপ্ত ইম্প্যাক্ট আমাদের উপরে কি হতে পারে তার উপর একটা আলোচনা করব। লাস্ট দিন ভিডিও সম্ভবত আমি বৃহস্পতিবার করেছিলাম, তো বহু মানুষ প্রশ্ন করেছে তার উপরে রবির গোচর নিয়ে আলোচনা করেছিলাম। বহু মানুষ নক্ষত্র ওয়াইজ গোচরে কি এফেক্ট হয় সে নিয়ে শুনতে চায়। তো নর্মালি আমি দৈনিক রাশিফল বা এই জাতীয় অনুষ্ঠান করি না, কারণ ওগুলো খুব বহুল প্রচলিত। আপনারা যদি ইন্টারনেট ঘাঁটেন তাহলে প্রচুর দেখতে পাবেন, সেরকম আছে, বা বিভিন্ন বাজার চলতি যথেষ্ট পত্রপত্রিকাতেও পেয়ে যাবেন। কিন্তু তবুও বহু মানুষ প্রায় একই ধরনের প্রশ্ন করে। তো আমি আপনাদের একটা টেকনিক আজকে শিখিয়ে দেবো, যেটা দেখার আপনারা নিজেরাই দেখতে পারবেন সেটা নিয়ে, বা একটা ধারণা অন্তত করতে পারবেন। আমার উদ্দেশ্য এখানে দৈনিক রাশিফল বা এক কথায় একটা কথা বলে দেওয়া আজকে খারাপ আছে বা বেটার, কালকে আপনার বেটার আছে, এরকম বলাটা নয়। আপনারাও যাতে একটা মিনিমাম কনসেপশন ডেভেলপ হয় সেটার উপরে বলে দেওয়া, সেই চেষ্টাটাই মূলত করি। তা আজকে আলোচনা করছি, এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা বাজে, তো সেই সময় ভিডিও করছি। তো যাই হোক, আজকের বর্তমান প্ল্যানেট পজিশনটা নিয়ে একটু বলে তারপরে আলোচনায় যাব। এখন চন্দ্র রয়েছে 19°37' এবং রাহুর নক্ষত্রে রয়েছে, আর খানিকক্ষণ বাদে মোটামুটি এই 50 মিনিট মতন পরে সে তার নক্ষত্র শিফট করে পুনর্বসু নক্ষত্রে চলে যাবে, আদ্রা নক্ষত্র থেকে চন্দ্র। এবং পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার মোটামুটি 1-1.5 ঘন্টা বাদে অমাবস্যা লাগবে। অর্থাৎ অ্যাকচুয়ালি চন্দ্র যখন 21°তে পৌঁছাবে তখন অমাবস্যা লাগবে। আপনাদের অমাবস্যা লাগার টাইমটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে রাত্রি 11:27 থেকে অমাবস্যা লাগবে এবং সেটা চলবে আগামীকাল প্রায় 10:56 পর্যন্ত, নিয়ার অ্যাবাউট 10:56 পর্যন্ত আগামীকাল অমাবস্যা চলবে। বহু মানুষ প্রশ্ন করে নর্মালি, অনেকে যারা বিভিন্ন মত বা পথে দীক্ষিত বা প্রশস্ত, তারা বিভিন্ন ক্রিয়াকর্ম থাকে অমাবস্যায়, সেই জন্য বলে দিলাম। এটা কর্কট রাশির মানে যে অ্যাম্বিয়েন্স তার মধ্যে অমাবস্যা হবে, এবং রবি অলরেডি কর্কট রাশিতে ঢুকে গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এটা শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা হতে চলেছে, এবং যেহেতু শ্রাবণ মাসের শুরুর দিকে হচ্ছে, তো আরেকটা অমাবস্যা পাওয়া যেত যদি আগামীকাল মানে গতকাল আর কি হতো, তাহলে পাওয়া যেত। বাট সেটা পাওয়া গেলেও হয়তো একদম ফ্যাগ এন্ডে পাওয়া যাবে। এই মাস সম্ভবত 32 দিনে হয়, তো সেক্ষেত্রে একটা ফ্যাগ এন্ডে পেয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। আমি একদম না জেনে বলছি, অ্যাবস্ট্রাক্ট, কারণ 28.5 দিন পরে আবার অমাবস্যা হবে। তো এটা নিয়ে যেটা আপনাদের সূচনা দেওয়ার ছিল সেটা দিয়ে রাখলাম। যেটা নিয়ে মুখ্যত বলার সেটা হচ্ছে যে বুধ রয়েছে 13°45'। বুধ মোটামুটি ভালোই এখন গতি নিয়ে নিয়েছে, প্রায় 40-42 মিনিটের ওপরে। রাহু রয়েছে 3°28'। রাহু যেই না 3°20' নিচে নেমে যাবে, রাহু তার নবাংশ শিফট করবে। নবাংশ শিফটিং করে মনে রাখবেন রাহু কেতু সবসময় উল্টো দিকে চলে, তো নবাংশে উল্টো দিকেই গতি থাকবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তো সেক্ষেত্রে রাহু চলে যাবে নবাংশে তুলা রাশিতে, এখন রয়েছে বৃশ্চিক রাশিতে, আর কেতুও চলে যাবে সঙ্গে সঙ্গে মেষ রাশিতে। তো রাহুর যে লাস্ট নবাংশটা থাকবে সেটা এখানেই থাকবে, অর্থাৎ তুলা রাশিতেই রাহু আগামী মোটামুটি তার শিফটিং হওয়া পর্যন্ত প্রায় 2 মাসের কাছাকাছি সময় এই নবাংশে এই পজিশনেই বসে থাকবে। তো এই পজিশনে বসে থাকাটা খুব একটা কমফোর্টেবল সিচুয়েশন নয়। আমি উদাহরণ দেওয়ার সময় অনেকবার আপনাদের বলেছিলাম যে 2013 সালের দেখবেন রাহু অরিজিনালি তুলা রাশিতে বসে আছে, যেটাকে খুব কমফোর্টেবল সিচুয়েশন বলা যায় না রাহুর অবস্থান। একে তো শুক্রের ঘরে শুক্রের প্রবৃত্তি সাথে রাহুর প্রবৃত্তির প্রচুর মিল আছে, যদিও
দুজনের কাজ করার প্রবণতাটা একটু ডিফারেন্ট আছে। একজন অ্যাগ্রেসিভলি বা খুব যাকে বলা যায় একটু অ্যাট্রোসিটি থাকে কাজের মধ্যে, আরেকজনের কাজের মধ্যে ইললজিক্যাল একটু জেদ বা এক ধরনের পরিষ্কার ভাষায় যাকে বলা যায় যে একটু ইমোশনাল সিচুয়েশন তৈরি করে সে একই কাজ করার চেষ্টা করে, বাট দেয়ার মোডাস অপারেন্ডিজ আর সেম। দুজনের লাস্ট পর্যন্ত যেখানে গিয়ে উপনীত হবে সেই জায়গাটা সম্পূর্ণ সমান এবং দুজনের মধ্যেই একই চারিত্রিক গুণ বর্তমান। উদাহরণ দেওয়ার জন্য আমি বলেওছিলাম যে গুরু এবং তার শিষ্য সবসময় একই প্রকৃতির হবে, না হলে তিনি গুরু আর শিষ্য হতে পারেন না কখনো। যাই হোক, তো সেই ঘরে শুক্রের ঘরে চলে আসছে নবাংশগতভাবে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো, যেহেতু মঙ্গলের পজিশনও, আমি একদম নবাংশ ধরে বলছি, মঙ্গলের পজিশনও বর্তমানে বৃহস্পতির সাথে অবস্থান করছে। বর্তমানে মঙ্গল ধনুরাশিতে অবস্থান করছে, বৃহস্পতিও ধনুরাশিতেই নবাংশে অবস্থান করছে, প্রায় 27 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তারপরে যখন শুক্রের নক্ষত্রে ঢুকবে তখনও বৃশ্চিক রাশিতে নেমে আসবে। উল্টো দিকে যাচ্ছে তো, বকরি আছে সেই জন্য। তো ততক্ষণ পর্যন্ত মঙ্গলের পজিশন একটু কমফোর্টেবল আছে, একটু কমফোর্টেবল, যদিও মঙ্গল নিজে কিন্তু বেস হরোস্কোপে ভালো জায়গায় নেই, যেটার অবস্থান 12 তারিখের পর থেকেই খারাপ নিদর্শন আপনারা পেতে শুরু করবেন ফিজিক্যালি এবং কিছুটা মেন্টালি। কিছুটা বলছে এই কারণে, কারণ 27 তারিখের পর থেকে একটু বেশি করে পাওয়া শুরু করবেন, কারণ বৃহস্পতি থেকে তার আগেই মঙ্গল বেরিয়ে যাবে, মঙ্গল মকর রাশিতে চলে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে তুঙ্গস্থানে যাবে নবাংশে, সুতরাং নবাংশে কোনো তুঙ্গস্থান বা এরকম কিছু হয় না। নবাংশ মানে প্রিসাইজলি সে কোন জায়গাটা অ্যাকশন করছে। তো সেটুকুর ক্ষেত্রে এটাকে আবার আলাদাভাবে ওরমভাবে চিন্তা করার কোনো মানে নেই, সেটা ভুল চিন্তা হবে আর কি। তো যাই হোক, শনির ঘরে যাবে এবং বর্তমানে যেখানে রয়েছে নবাংশ স্থান, সেটা মঙ্গলের অরিজিনাল স্থান থেকে চতুর্থ দশম কম্বিনেশনে রয়েছে। সেটা খুব কমফোর্টেবল স্থান নয়, মনকে প্রত্যন্ত চিত্তচাঞ্চল্য অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করবে, অত্যন্ত। যাদের ক্ষেত্রে খারাপ দশায় আছে, এবং মঙ্গল যেখানে, দেখুন কর্কট এবং সিংহ যারা লগ্ন দেখে ছক দেখেন তাদের জন্য বলছি, পূর্ব ভারতে, উত্তর ভারতে বা ভারতবর্ষের একটা বিস্তৃত অংশেই অ্যাসেন্ডেন্টকে দেখে ছক দেখার একটা প্রচলিত প্রথা আছে, বহু জ্ঞানী মানুষই দেখেন। তো আপনারাও যারা দেখেন তাদের জন্য বলছি এটা, যারা সিংহ লগ্ন এবং কর্কট লগ্ন দুজনের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল। মঙ্গলের নিজের যে দুটো অ্যাসেন্ডেন্ট আছে, অর্থাৎ মেষ এবং বৃশ্চিক, তাদের ক্ষেত্রেও লগ্নপতি যদি কখনো ডিস্টার্বড হয়ে যায়, ডিস্টার্বড মানে সে যদি, মঙ্গলের লগ্ন মানে সবসময় তার মধ্যে কিছু না কিছু নেগেটিভ অ্যাটিটিউড থাকবে, এটা সবসময় মাথায় রাখবেন। মেষ এবং বৃশ্চিক, মঙ্গল কখনো নিজে স্থির হয়ে বসতে পারে না। মঙ্গলের মধ্যে সবসময় একটা অহেতুক কারণে দৌড়াদৌড়ি করা বা একটা অহেতুক কারণে অ্যাগ্রেসিভ একটা মেন্টালিটি থাকে, এবং ম্যালপজিশন হলে কিন্তু অফকোর্স থাকে। তো যাই হোক, সেই হিসেবে মঙ্গলের প্রভাব ছকের মধ্যে যত কম থাকে, যত সাবমিসিভ অবস্থায় থাকে, সেটাই ভালো। মঙ্গল লেস পাওয়ার থাকে, পরিষ্কার ব্যাপার। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আমরা আমাদের বাড়িতে প্রত্যেকেই খাবার দাবার রান্না করার জন্য আগুনের ব্যবহার করি, কেউ গ্যাস ইউজ করে, কেউ স্টোভ, কেউ উনুন, বিভিন্ন রকম উপকরণ আছে যেগুলো ব্যবহার করে আমরা রান্না করি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা খুব এসেনশিয়াল, নাহলে তো খাবারটা, আমরা তো সেদ্ধ খাবার সবাই খাই, রান্না করা খাবার, তো সেটার প্রয়োজন আছে, খুব গুরুত্বপূর্ণ। খাদ্য জীবন ধারণের জন্য একটা মোস্ট এসেনশিয়াল একটা প্যারামিটার। কিন্তু সেই খাদ্য তৈরির জন্য আগুনের প্রয়োজন, কিন্তু সেই আগুন যদি ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে সেটা কি হবে? জাস্ট প্র্যাকটিক্যালি চিন্তা করুন। আবার বলে দিচ্ছি, রবির আগুন এবং মঙ্গলের আগুনের মধ্যে ডিফারেন্স আছে। রবির যে তেজ, আগুন না বলে আমি তেজ কথাটা ইউজ করছি, অনেকবার বলেছি, রবির তেজের মধ্যে ক্রিয়েশন আছে। কারণ প্রথম তো রবি কোনো গ্রহ নয়, রবি নক্ষত্র।
দু নম্বর হচ্ছে রবি সৌরজগতের রাজা, সব কিছু ক্রিয়েটারই, সৌরজগতের সব কিছু, আমি আপনি প্রত্যেকে এই রবির দ্বারাই সৃষ্ট, এবং প্রত্যেকটা গ্রহর মধ্যে একই উপকরণ আছে, কারণ সবই রবির শরীর থেকেই সৃষ্টি হয়েছে। চন্দ্রের মধ্যেও তাই আছে, বা অন্যান্য গ্রহের যে উপগ্রহ আছে তার মধ্যেও একই জিনিস আছে। এবার ফ্যাক্ট হচ্ছে রবির মধ্যে ক্রিয়েটিভ এলিমেন্টস আছে, কিন্তু মঙ্গলের মধ্যে কোনো ক্রিয়েটিভ এলিমেন্টস আছে, মঙ্গল জার্মেন্টেশনের সাথে যুক্ত, কিন্তু সেটা স্থান বিশেষে, সবসময় নয়। যেরকম আগুন দিয়ে রান্না করা যায়, কিন্তু আগুন যদি কোনো কারণে লেগে যায় তাহলে সেটা কি হতে পারে, কত জানমালের ক্ষতি করতে পারে, তার দাবানল দেখবেন যখন হয়, মানে হেক্টর পর হেক্টর বন অঞ্চল পুড়িয়ে দেয়, ওপর থেকে হেলিকপ্টার থেকে জল দেয়, বা বৃষ্টি বা এরকম জায়গায়, সাইবেরিয়ার মতো অঞ্চলেও, রাশিয়ার একদম উত্তর অংশে যেখানে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মানে হিমাঙ্কের নিচে থাকে, এরকম জায়গাতেও দেখবেন যে পুড়িয়ে দিচ্ছে। মানে মঙ্গল এত অ্যাক্টিভ আছে, সেই কারণে বলছি মঙ্গল যদি কোনো কারণে খুব অ্যাক্টিভ হয়ে যায়, সে যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে ছকের ব্যালেন্স নষ্ট করে দেয়। আপনি সিম্পল একটা জিনিস ভাববেন যে আপনাকে যদি -5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, মনে করুন পোশাক পরিয়েই, গরম পোশাক পরিয়েই আপনাকে যদি সেখানে 10 মিনিট রাখা যায়, আপনি কষ্ট করে হলেও থাকতে পারবেন। হয়তো আপনার জ্বর সর্দি লেগে যেতে পারে, কিন্তু আপনাকে যেরকম পোশাক পরাই হোক, বা আপনি হালকা পোশাক পরেই হন, আপনি 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দাঁড়িয়ে থাকতে পারবেন? 30 সেকেন্ড দাঁড়াতে পারবেন না, প্রাণ বেরিয়ে যাবে। তাপ যখন বেড়ে যায় সেটা অনেক বেশি এফেক্টিভ হয়ে যায়। সেই জন্য মঙ্গল যখন অ্যাক্টিভ হয়ে যায়, ছকের মধ্যে যখন তার অ্যাক্টিভেশনটা বেড়ে যায়, সে যখন অনেকগুলো অঞ্চলকে দেখা শুরু করে, মঙ্গল প্রত্যেকটা গ্রহই নর্মালি প্রথম চরণে শনি, বৃহস্পতি এবং মঙ্গল, এদের 3টে করে দৃষ্টি আছে, অর্থাৎ এক জায়গায় বসে থাকে, 3টে এরিয়াকে এরা দেখে। তার মানে ছকের 12টা ঘর, তার মানে ছকের 25% তো অকুপাই করে নিল চোখ বুঝে, মানে পরিষ্কার ব্যাপার, মানে 3 ভাগের 1 ভাগ, 33% অকুপাই করে নিল। এবার আপনি ভাবুন, মঙ্গল এখন মীন রাশিতে বসে আছে, তো মীন রাশিতে বসে মীন রাশিকে ও ডিস্টার্ব করছে। আগেই বলেছি, মীন হচ্ছে গভীর জ্ঞানের এবং অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন ডিপ ওয়াটার, যাকে বলা যায় গভীর জল, সেখানে তার তল পাওয়া খুব কঠিন, এবং ডেন্স ওয়াটার, কম্পারেটিভলি একটু গরম ঘর, একটু গরম। মঙ্গল সেখানে রয়েছে, মঙ্গলের সাথে অ্যাজ সাচ নলেজের কোনো যোগাযোগ নেই, যদিও মঙ্গল টেকনিক্যাল জায়গাকে সাপোর্ট করে, কিন্তু মঙ্গল ডাইরেক্টলি নলেজের সাথে যুক্ত নেই। এলিমেন্টারি নলেজ বা আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত নলেজকে মঙ্গল দেখে, কিছু কিছু ক্ষেত্রে দেখে, কিন্তু বিশেষ করে মেষ রাশি থেকে দেখুন 4th হাউসে দৃষ্টি আছে, যদিও আপনি বলবেন ওটা নিজ জায়গা, তার মানে এলিমেন্টারি এডুকেশনকে মঙ্গল দেখে, নিজের ঘরেই যদি থাকে তাহলে তার 4th দৃষ্টি তো থাকবে। এলিমেন্টারি এডুকেশনের সাথে মঙ্গলের যুক্ত আছে, কারণ আমাদের এলিমেন্টারি এডুকেশনে অনেক বেশি এফোর্ট দিতে হয়। একটা পাখা যখন ঘোরে তখন তাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। যারা ন্যূনতম বিজ্ঞান, মানে আশা করি সবাই এটা জানে, একটা জিনিস স্থির রয়েছে, তাকে গতিশীল করতে গেলে ইনিশিয়াল বলটা অনেক বেশি প্রয়োগ করতে হয়। একবার যখন গতি পেয়ে যায় তখন বলটা কিন্তু কমফোর্টেবলি অনেক কম দিতে হয়। গ্রামের দিকে দেখবেন নাগরদোলনা চলায় যারা, হস্তচালিত যে নাগরদোলনা থাকে, প্রথম দিকে দেখবেন কষ্ট হয়, যে লোকটি চালায় 2-3 জন মিলে, তারপরে যখন ঘুরতে শুরু করে তখন ওটাকে নর্মালি ঘোরানো যায়, ঠিক সেরকম। তো 4th হাউসে দৃষ্টি আছে, মানে এলিমেন্টারি এডুকেশন, মঙ্গল আছে মানে তার সাথে পরিশ্রম যুক্ত আছে। দেখবেন বাচ্চারা অধিকাংশ বাচ্চাই পড়াশোনা থেকে অনেক বেশি তারা খেলাধুলা বা তার ইম্পর্টেন্সটাই তারা বুঝতে চায় না, সেই জন্য তারা প্রচুর এনার্জি ডাইভার্ট করে, মা বাবাকে অনেক পরিশ্রম করতে হয়। বাচ্চাদের যারা পড়াশোনা করান, যে সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা রয়েছেন, তাদেরও কিন্তু ভীষণ শারীরিক পরিশ্রম হয়, কারণ বাচ্চাদের মুডের ওপর ডিপেন্ড করে। চন্দ্রের পোর্শন তো কালপুরুষের 4th হাউস, তো মুডের ওপর ডিপেন্ডেন্ট।
লজিক্যালি তাকে বোঝানো সম্ভব নয় যে পড়াশোনাটা করতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। এটা লজিক একটা বাচ্চা কখনো বুঝবে না যে তার ইম্পর্টেন্স কতটা আছে। আর সেখানে মঙ্গলের 4th হাউসে তার চতুর্থ দৃষ্টি থাকে, সুতরাং এলিমেন্টারি এডুকেশনের সাথে যুক্ত, কিন্তু হায়ার এডুকেশনের সাথে মঙ্গলের কোনো যোগ নেই, অ্যাজ সাচ কোনো যোগ নেই। সুতরাং একদম হায়ার এডুকেশন বা একদম মেটেরিয়াল এডুকেশনের এক্সট্রিম লেভেল পর্যন্ত যেখানে যাওয়া যায় সেখানে সেই ঘরে মঙ্গল আছে, তো মঙ্গল সেখানে ডিস্টার্ব করবে। সেখান থেকে 4th দৃষ্টি দিচ্ছে, সেটা রাহুর ঘর, সেই জায়গাটাকে ডিস্টার্ব করবে। 7 দৃষ্টি তো দেবেই, তো সেটা কন্যার ঘর, সেই ঘরকে ডিস্টার্ব করবে। 8 তার 8ম দৃষ্টি আছে শুক্রের ঘর, সেখানে আবার শনিরও দৃষ্টি আছে। আলটিমেটলি মঙ্গল ওখানে 4খানা ঘরকে ডিস্টার্ব করবে। যত পাওয়ারফুল হবে, ও যত বেশি ওর নিজের তেজকে বিকিরণ করার ক্ষমতা যত বেশি পাবে, অর্থাৎ যত পাওয়ারফুল ও হবে, তত ওই 4খানা ঘরকেও ড্যামেজ করবে। এবং অ্যাসোসিয়েটেড কোনো প্ল্যানেট যদি সেখানে থাকে, যেমন ধরুন রাহুর যেখানে রয়েছে এখন মিথুন রাশিতে, সেখানে বুধ রয়েছে, তো সেখানে দৃষ্টি দিচ্ছে, তো রাহুকেও ডিস্টার্ব করছে, বুধকে তো ডিস্টার্ব করছে, কারণ বুধ এবং মঙ্গল, হাওয়া এবং আগুন, কখনো একে অপরের বন্ধু হতে পারে না। এবং ঘরটাও কিন্তু বুধের নিজের ঘর। আরেকটা বুধের ঘরেও দৃষ্টি দিচ্ছে, সেটা কন্যার ঘর, যদিও তার প্রকৃতি অন্যরকম। আবার শুক্রের ঘরেও দৃষ্টি দিচ্ছে, সেখানে শনির দৃষ্টি আছে। তো সব মিলিয়ে মঙ্গল ডিস্টার্ব করছে। মঙ্গল আমাদের কোন জায়গাকে দেখে? আমাদের নার্ভাস সিস্টেমকে দেখে, নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পার্টকে দেখে। সুতরাং আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের এগুলোর ওপরে অ্যাগ্রেশন, এগুলো বেড়ে যাবে। ছোটোখাটো কথায় রেগে যাওয়া, একটু কর্কশ রিয়্যাক্ট করা, বা নিজের মস্তিষ্কের উপরে যারা খারাপ দশায় রয়েছেন তাদের উপরে কন্ট্রোল কমে যাওয়া, সেই ধরনের প্রবণতা তৈরি করবে। অনেকবার বলেছি, আবার বলছি, সেই জাতীয় প্রবণতা তৈরি করবে। যে কোনো ব্যাপারে একটা একগুয়েমি মানসিকতা, অবস্টিনেন্স যাকে বলা যায়, ইমপেশেন্ট, কিন্তু সেই কাজটাই করতে থাকবে, বারবার ফেইল হবে, বারবার করতে থাকবে, বারবার অধৈর্য হবে, লোককে আজে বাজে বলবে, কথাবার্তার মধ্যে কোনো শিষ্টাচার থাকবে না, লোককে হেট করে কথা বলবে, লোককে বিরক্ত করবে, ন্যাগিং করা যাকে বলা যায়, কনস্ট্যান্ট করে যাবে। অন্য কারোর সমস্যা হোক বা না হোক সেটা নিয়ে চিন্তা করবে না। আমার উদ্দেশ্য, মঙ্গল খুব স্বার্থপর প্ল্যানেট, কারণ তার মধ্যে একটা খুব আত্মকেন্দ্রিকতা রয়েছে, একটা আমিত্ব ভাব রয়েছে, তামসিক প্রবৃত্তি বেশি, তো তার মধ্যে আমিত্ব প্রবৃত্তি প্রচুর পরিমাণে রয়েছে, তো অন্যকে খুব একটা গুরুত্ব দেয় না। তো এই ধরনের প্রবণতা তৈরি করবে। এর মধ্যে রবির যে অবস্থানটা সেটা খুব, সুতরাং যেটা আগে বলছিলাম যে 4টে ঘর, দুটো মঙ্গল, যেখানে যারা লগ্ন দেখে ছক দেখেন, রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল, তো মঙ্গল ডিস্টার্ব রয়েছে, কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের ক্ষেত্রে সময় কিছুটা হলেও ডিস্টার্ব তো তাকে করবে। নাম্বার 2 হচ্ছে মেষ এবং বৃশ্চিক, তাদের লগ্নপতি ডিস্টার্ব রয়েছে। আপনি হয়তো বলতে পারেন মেষ রাশি দ্বাদশে বসে রয়েছে, দ্বাদশে বসে থাকাটা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ডিস্টার্ব হয়। দ্বাদশে তো কখনো কখনো সে বসবেই, বছরে কোনো না কোনো সময় তো বসবে। সিংহ রাশি দ্বাদশেও এখন রবি বসে রয়েছে। দ্বাদশে বসে থাকলেই প্ল্যানেট যে সবসময় খুব মারাত্মক খারাপ ফল দেওয়া শুরু করবে তার কোনো মানে নেই। অষ্টমে বসে থাকলেই খারাপ ফল দেওয়া শুরু করবে সবসময় তার কোনো মানে নেই। নবাংশেও দেখতে হবে সে কোথায় বসে আছে। কিন্তু মঙ্গলকে সবসময় পাওয়ারলেস থাকতে হবে। মঙ্গল খুব বেশি পাওয়ারফুল হয়ে গেলে মঙ্গল ডিস্টার্ব তৈরি করে, অর্থাৎ নেতিবাচক। আমি উদাহরণ যেটা দিয়েছিলাম সেটাই আবার বলছি, আগুনের প্রয়োজন আছে বাড়িতে, কিন্তু তার প্রয়োজনটা খুব সীমিত, এবং দেখবেন সেটা রান্নাঘর সবসময় বাড়ির বাচ্চা তাদের থেকে একটু দূরে রাখা হয়। গ্যাসের সিলিন্ডার যেখানে থাকে সেগুলো বাড়িতে মোটামুটি যাদের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি আছে তারা বাচ্চাদের সেখান থেকে দূরে রাখে। নাইফ, যেগুলো কাটিং ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে দূরে রাখে। স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা সেটা বুঝবে না, বিপদ ঘটিয়ে ফেলতে পারে। তো সেই কারণেই বলা, মঙ্গল যত পাওয়ারফুল হতে থাকবে, 7ই অগস্টের পর থেকে মঙ্গল চূড়ান্ত পাওয়ারফুল হয়ে যাবে। এখন মঙ্গল বুধের নক্ষত্রে ঢুকে গেছে, মঙ্গলের এখন ডিগ্রি রয়েছে 18 ডিগ্রি 5 মিনিট। তো বুঝতে পারছেন যে 16 ডিগ্রি 20 মিনিট ক্রস করে গেলেই রোহিণী নক্ষত্র ঢুকে গেছে। তো
বুধের নক্ষত্রে আছে, বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে, দুটো বুধের ঘরকেই দৃষ্টি দিচ্ছে। সুতরাং চিত্তচাঞ্চল্য এবং তার থেকে যে কোনো ব্যাপারে একটা রেস্টলেসনেস তৈরি করবে সিচুয়েশন মঙ্গল, কনস্ট্যান্ট করে যাবে। তারপরে শনি দ্বারা দৃষ্ট আছে, শনির তৃতীয় দৃষ্টি আছে, এটা অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি তৈরি করে। সুতরাং আমি এই জন্যই বলেছিলাম যে সময়টা যারা যারা বিশেষ করে টু হুইলার রাইড করেন বা এমনি নর্মাল ফোর হুইলারও চালান, গাড়ি চালান, প্রত্যেকেই খুব সাবধানে চালাবেন। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, বেশি রিস্ক নেওয়া এই সময়টার কোনো মানে নেই। তাতে আপনি হয়তো জানেন না, অহেতুক রিস্ক নিলেন এবং সেটার থেকে একটা দুর্ঘটনার সৃষ্টি হলো। খারাপ দশায় থাকলে, যদি খারাপ পজিশন থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা একটুখানি কষ্টদায়ক হবে আর কি। যাই হোক, 3 অগস্ট পর্যন্ত দেখুন, একটা সিম্পল জিনিস বলে দিই। চন্দ্র একটা নক্ষত্রে মোর অরলেস একদিন থাকে, একদিনের থেকে একটু বেশি থাকে। একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট ভোগ করে একটা নক্ষত্রকে। আমাদের শাস্ত্র মতে প্রত্যেকটি নক্ষত্রই হচ্ছে চন্দ্রের স্ত্রী। চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, 4 নম্বর নক্ষত্র। তো প্রত্যেকটা নক্ষত্রে চন্দ্র নিয়ার অ্যাবাউট 26 ঘন্টার কাছাকাছি থাকে। আর রবি একটা নক্ষত্র ভোগ করতে 13 দিন 8 ঘন্টা সময় নেয়, কারণ 13 ডিগ্রি 20 মিনিট করে। 20 মিনিট মানে একটা দিনের 3 ভাগের 1 ভাগ সময়। 60 মিনিটে একদিন, মানে 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে রবির কাছে একদিন, 24 ঘন্টা প্রায়, তাহলে 8 ঘন্টা। তাহলে রবি একটা নক্ষত্রে থাকে, যে নক্ষত্রটা চন্দ্র একদিনের থেকে একটু বেশি থাকে, যদি আমি গ্রসলি একদিনই ধরে নিই, তাহলে রবি সেটায় থাকে 13 দিন 8 ঘন্টা। তাহলে রবি নক্ষত্রকে বেশি দিন ধরে ভোগ করে। অ্যাস্ট্রোলজির একটা গোড়ার কথা মাথায় রাখবেন, যে জিনিস বেশি দিন ধরে ইউজ হচ্ছে সেই জিনিসের পাওয়ার বেশি থাকে। শনি কেন এত পাওয়ারফুল? শনি একটা ঘরে বেশি দিন থাকে, সেই জন্য পাওয়ারফুল। আমরা যারা আমাদের বাড়িতে যারা আত্মীয় আছে, একদম কোর আত্মীয়, মনে করুন মা বাবা বা আমাদের স্ত্রী, আমি পুরুষ বলে বলছি, আমাদের স্ত্রী বা সন্তান, তারা কেন এত প্রিয় হয়? তাদের আমরা বেশি সময় ধরে দেখছি। মা বাবাকে জন্ম থেকে দেখছি, এবং বিবাহের পর থেকে স্ত্রীকে দেখছি, সন্তানকে জন্ম থেকে দেখছি। জন্ম থেকে দেখছি বলে, বেশি সময় ধরে দেখছি বলে, বা তারা উল্টো দিকের লোকেরাও আমাকে বেশি সময় ধরে দেখছে বলে অ্যাফিনিটিটা বেশি দিন বাড়ে। কিন্তু বাড়িতে যদি কোনো একটা নর্মাল একজন আত্মীয় আসে, 5 দিন থাকে, তার প্রভাব কিন্তু বেশি দিন থাকে না। খুব দূর সম্পর্কের আত্মীয় যদি হন, তিনি যদি অনেক দিন ধরে বাড়িতে থাকেন, এখনকার দিনের এই প্রচলনটা অনেক কমে গেছে। আগেকার দিনে দেখবেন অনেক দূর সম্পর্কের আত্মীয়, হয়তো তার শেষের দিকে কেউ নেই দেখার মতন, তো বাড়িতে এসে থাকতেন। অনেক দিন থাকার পরে দেখবেন সে প্রায় কোর লেভেলের আত্মীয়ের মতন গুরুত্ব পেয়ে গেছে। এটা কিছুই নয়, সে বেশি দিন ধরে রয়েছে বলে তার ইম্পর্টেন্সটা বেড়ে গেছে। সে আপনার জীবনের অনেকগুলো ঘটনা প্রবাহের সাথে জড়িয়ে গেছে। তো একটা প্ল্যানেট যখন একটা ঘরে বেশি দিন ধরে থাকে, আমি কেন ফিবিল প্ল্যানেট বলি? ফিবিল প্ল্যানেট বুধকে বলি, শুক্রকে বলি, চন্দ্র তো অ্যাজ সাচ ফিবিল প্ল্যানেটই। তো এদের কেন বলি? মঙ্গল কিছু ক্ষেত্রে ফিবিল, কিছু ক্ষেত্রে আবার বড় গ্রহের ফল দেয়। এখন যেরকম বড় গ্রহের মতো আচরণ করছে মঙ্গল। কেন বলি? কারণ সে অল্প দিন থাকে। বুধ একটা ঘরে 18 দিন থাকে, শুক্র 28 দিন থাকে, খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তার প্রভাব সৃষ্টি হওয়ার আগেই সে পরের ঘরের দিকে যাত্রা শুরু করে। সেই জন্য শনি বা বৃহস্পতি এতদিন ধরে থাকে বলে তার ইম্প্যাক্ট অনেক বেশি হয় মানুষের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজির সর্বক্ষেত্রে প্রভাব আছে, সেই প্রভাব একটা কম্প্রিহেন্সিভ এফেক্ট দেয়, সেই জন্যই বলি। তো প্রত্যেকেই মাথায় রাখবেন, এই সময়টা একটু সাবধানে থাকবেন। আমি রোজ বলবো, এক কথাই বলে যাব, আমার কাজ এক কথা বলে যাওয়া, কারণ এক কথা বলে গেলে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কী হয়, কিছু লোক হয়তো শোনে, তার মাথায় বসে যায়। তাতে যদি একটা লোকও যদি বিপদ সামান্য এড়ানো যায়, সেটাও অনেক। যাই হোক, 3 অগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে রবি। আমাকে নক্ষত্র নিয়ে বলতে বলেছে, আমি তো একটা সিস্টেম আপনাদের বলে দিচ্ছি। ইট ইজ আ ভেরি ইজি সিস্টেম, যদিও এই সিস্টেম ধরে
কিন্তু অ্যাস্ট্রোলজি হয় না। আমাকে নক্ষত্র দিয়ে বলতে বলেছে যে জন্ম, সম্পদ, বিপদ, এইভাবে যে নক্ষত্র হয় সেভাবে আপনি একটু বলে দিন, তাতে সুবিধে হয়। নটা নটা মানে 9 সেট অফ নক্ষত্রাস আর দেয়ার। প্রত্যেক 10 নম্বর নক্ষত্রে আবার 1 নম্বর নক্ষত্রটাই পুনরাবির্ভাব হয়। মানে মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত 9টা নক্ষত্র, আবার সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত 9টা নক্ষত্র, আবার ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত 9টা নক্ষত্র। এই 27টা নক্ষত্রেই প্রত্যেক 5 নম্বর ঘরে এসে তার পুনরাবির্ভাব ঘটে। অর্থাৎ 1 নম্বর ঘরে যদি 1 নম্বর নক্ষত্র থাকে, তাহলে 5 নম্বর ঘরে এসে সেটা 10 নম্বর নক্ষত্র হয়ে যাবে। 10 মানে 1, 1 + 0 = 1। আবার 9 নম্বর ঘরে এসে 5 নম্বরের 5 নম্বর ঘর মানে 9 নম্বর ঘর ধনু রাশি, সেখানে এসে সেটা আবার 19 হয়ে যাবে। 19 মানে 9 + 1 যোগ করলে 10, 10 মানে 1। সিম্পল ব্যাপার। তো 3টে সেট অফ, প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে। তো সেই 3টে নক্ষত্রে এক একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে আছে। 13 ডিগ্রি 20 মিনিট ইন্টু 27 যদি করা যায় তাহলে সেটা 360 ডিগ্রি বেরোবে। সেটা হচ্ছে একটা নবাংশ। 108টা নবাংশ, 108টা নবাংশকে 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে গুণ করলে সেটা 360 ডিগ্রি বেরোবে। অর্থাৎ এক একটা ঘরকে 9টা করে ভাগ করা। নবাংশ যদি কোনোদিন, অনেকবার বলেছি যে বোর্ডটা লাগাতে পারছি না, আমার কিছু সরঞ্জামগত সমস্যা রয়েছে, ঘর দেখতে পাচ্ছেন, তো লাগাতে যেদিন পারবো এখানে বোর্ডটা সেদিন এঁকে দেখিয়ে দেবো। আপনারা অনেকেই জানেন আর কি ব্যাপারটা, কিছু নয়। যাই হোক, তো যে সেট অফ নক্ষত্র, মনে করুন আপনার কেতুর নক্ষত্রে জন্ম, 1 নম্বর অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে বর্তমানে রবির পজিশন আপনাকে কি দেবে? আজ থেকে রবি অলরেডি এখন হয়তো 9:30 মতন বাজে, এখন হয়তো ঢুকে গেছে। তাই আমি যখন লিখেছি তখন রবি ছিল 3 ডিগ্রি 16 মিনিট, তো নিয়ার অ্যাবাউট হয়তো এখন 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে গেছে, তো ও পুষ্যা নক্ষত্রে ঢুকে গেছে। তো পুষ্যা নক্ষত্রে যখনই ঢুকে যাবে, এখানে সিম্পল ব্যাপার মাথায় রাখবেন, এই পুষ্যা নক্ষত্র 3 তারিখ পর্যন্ত 3রা অগস্ট অবধি থাকবে। তো কার ওপর কী ফল দেবে একটা জাস্ট বলে দিচ্ছি। তা আপনারা সেই জানেন, আমাদের যে নর্মাল সেই গদবাধা একেবারে ছোটোবেলাকার সে পড়ানো হয় কি না, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেমা, প্রত্যারী, সাধক, বদ বা বাধক, মিত্র এবং অতিমিত্র, নক্ষত্রকেই 9টা ভাগে ভাগ করা হয়। এটাই মুখ্যত মানুষ শুনতে চেয়েছেন, অনেক দিন ধরে চেয়েছেন। আমি অ্যাভয়েড করেছি অনেক দিন, কিন্তু বাধ্য হয়ে এখন আর আজকে বলে দিলাম। আমি জানি না কতটা উপকার হবে, যদি হয় তো বেটার। দেখুন, এই 9 সেট অফ যে গুণ আছে, এই 9 সেটের মধ্যে 3টে আছে, যে 3টে নক্ষত্রে যদি কখনো জন্ম নক্ষত্র, অর্থাৎ আপনার চন্দ্র, পরিষ্কার ভাষায় চন্দ্র যেদিন যে নক্ষত্র দিয়ে পাস করবে, চন্দ্র মোরলেস একটা দিন, বারবার বলছি, যদি সেটা সকাল 6টা থেকে শুরু করেন তাহলে পরের দিন মোটামুটি 7:30 8টা পর্যন্ত ওই নক্ষত্রটাতেই থাকবে। তো সেই নক্ষত্রটা যদি আপনার এই 9 সেট অফের মধ্যে থাকে, বেটার জায়গায় থাকে, তাহলে একটু বেটার ফল দেবে। আর যদি বেটার জায়গায় না থাকে তাহলে একটু খারাপ ফল দেবে। অ্যাকচুয়ালি এগুলো কিছুই হয় না, আমি কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু ক্যালকুলেশনের খুব এলিমেন্টারি জায়গা। আপনারা শুনতে চাইছেন, আমি বলছি সময় নষ্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কিন্তু প্রপার ক্যালকুলেশন কখনো করা সম্ভব নয়। দিস আর ভেরি মানে এলিমেন্টারি পজিশন। যাই হোক, তো যার জন্ম নক্ষত্র মনে করুন কেতুর নক্ষত্র, কেউ অশ্বিনী নক্ষত্রে জন্মেছে, তো রবি যখন চলে যাবে 8 নম্বর নক্ষত্রে, তো 8 নম্বর জায়গাটা কি হবে? মিত্রস্থান। জন্ম থেকে মিত্রস্থান 8 নম্বর। মানে আমি আপনাদের ক্যালকুলেশন করে বলি, জন্ম, তারপরে সম্পদ, তারপরে বিপদ, তারপরে ক্ষেমা, তারপরে প্রত্যারী, মানে লাস্টে কি আছে? অরি মানে শত্রু। তো এটা নেগেটিভ নক্ষত্র, বলে দিচ্ছি আর একটু পরে। প্রত্যারী, তারপরে সাধক মানে বুঝতেই পারছেন, সিদ্ধি, এখান থেকে আপনার কিছু লাভ হতে পারে। তারপরে বদ মানে বাধক,
তারপরে মিত্র, তারপরে অতিমিত্র। তার মানে 3টে নক্ষত্র এখানে যখন থাকবে, সেই 3টে জায়গায় থাকলে আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে। একটা হচ্ছে বিপদ, একটা প্রত্যারী, একটা হচ্ছে বধ। বধ হচ্ছে বেসিক্যালি নিধন তারা বলা হয়। এখান থেকে আমাদের শরীরের প্রতিও ক্যাপিটাল পানিশমেন্ট বা এই জাতীয় নিজের শরীরের কোনো কারণে পুড়ে গেল, এই জাতীয় ছোটোখাটো জিনিস এফেক্ট হতে পারে। আমি বারবার কিন্তু বলছি, এগুলো কিন্তু খুব এলিমেন্টারি জিনিস। এগুলোর ওপর সম্পূর্ণ মানে টোটাল নিজের ক্যালকুলেশনকে কনসেন্ট্রেট করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। এবার যার কেতুর নক্ষত্রে জন্ম, তার মিত্র নক্ষত্রে এখন শনি হচ্ছে তার মিত্র নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রে যখন আমার রবি চলে যাবে, সেটা হবে অতিমিত্র নক্ষত্র। সুতরাং এখানে রবির পজিশন তাকে ভালো ফল দেবে, একদম পরিষ্কার ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই দেয়? এভাবে কি হয় কখনো? কোটি কোটি মানুষের কেতুর নক্ষত্রে জন্ম আছে পৃথিবীতে। তো যদি 850 কোটি লোক থাকে, তাকে 9 দিয়ে ভাগ করে দিন। ভগবান সমবন্টন করে মোরললেস। তাহলে 9 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে প্রায় 70-72 কোটি লোকের এক একটা করে নক্ষত্র আছে। তো কেতুর নক্ষত্রে জন্ম হয়েছে প্রায় 70-75 কোটি লোক আছে সারা পৃথিবী জুড়ে। নাকি সবার এখন ভালো সময় যাবে? এগুলো টোটালি খুব এলিমেন্টারি আলোচনা। হ্যাঁ, শিখতে হয়, এগুলোর মাঝে মাঝে কিছু প্রয়োগ লাগে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিন্তু খুব যদি খুব তাত্ত্বিক বা খুব গুঁড়ো আলোচনা করেন, যারা রোজ প্রশ্ন করেন তাদের জন্য বলছি, যাদের এগুলো শোনা হ্যাবিট আছে, দয়া করে এগুলোর উপরে পুরোপুরি, আমি কাউকে শুনতে তো আর বারণ করতে পারি না, যে যা খুশি তার রাইটস আছে, কোনো আনলফুল কোনো কাজকর্ম সে না করলেই হলো, বা কাউকে কোনোভাবে ক্ষতি না করলেই হলো। কিন্তু আমি বলছি এটার উপর সম্পূর্ণ বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশনটা গন্ডগোল হবে, এবং একটা সময় মনে হবে অ্যাস্ট্রোলজি বোধহয় ভুল কথা বলছে। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাস্ট্রোলজি না ভুল কথা বলছে না, এটাও ভুল আছে। অনেকগুলো প্যারামিটার থেকে অ্যাস্ট্রোলজিকে দেখা হয়, অনেকগুলো। তার মধ্যে প্রথম প্যারামিটার হচ্ছে আপনার হরোস্কোপ। যেই সময় আপনি জন্মেছেন সেই সময় হরোস্কোপের ফটোকপি। অ্যাকচুয়ালি গ্রহগুলো তো কোনোদিন স্থির হয় না। আপনার জন্মের সময় যেগুলো লেখা হয় সেগুলো তো আর স্থির নেই, সেগুলো চলে গেছে। তো যেই মুহূর্তে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, তিনি যখন আপনার ছক দেখবে, তো সেই মুহূর্তে তার বর্তমান গোচর, অর্থাৎ আপনার জন্ম সময়ের সাথে সেই মুহূর্তের কন্ট্রাস্টটা দেখবে। তার সাথে নবাংশ দেখবে, দ্রেক্কান দেখবে, আপনার হাত দেখবে, দশা দেখবে, এবং গ্রহের বলবত্তা বিচার করবে, করে আপনাকে প্রেডিকশন দেবে। তার সাথে এই একদম এলিমেন্টারি জিনিসগুলো তার মধ্যে ইনকর্পোরেটেড থাকে, কিন্তু এগুলোই মূলত আলোচনা নয়। আলোচনা অন্য কিছুর জায়গার উপরও ভিত্তি করে মূলত থাকে। এগুলো খুব লাইট একটা, মানে অনুমান ভিত্তিক একটা আলোচনা আর কি। ভালো থাকবেন প্রত্যেকে, এবং সময়টাকে দৃঢ়তার সাথে কাটিয়ে ফেলুন। অল্প সময়, 4 মাস সময়, এমন কোনো ব্যাপার নয়, বেরিয়ে যাবে।